আর এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো, যেখানে ট্রাম্প এবং পুতিনের ফর্মুলাতে রাজি জেলেনস্কি। বুধবার ট্রাম্পের সঙ্গে 1 ঘন্টা ফোনালাপ হয়েছে ইউক্রেন প্রেসিডেন্টের। আর এরপরেই জেলেনস্কি জানিয়েছেন তিনি সীমিত যুদ্ধবিরতি মেনে নিচ্ছেন। ট্রাম্প পুতিন বোঝাপড়ায় রাশিয়া ইউক্রেন সমরে আঘাত করা হবে না বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। বুধবার ট্রাম্পের সঙ্গে 1 ঘন্টা কথা হয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির, এবং সেখানেই জেলেনস্কি তিনি জানিয়েছেন যে রাশিয়া ইউক্রেন সমরে আঘাত করা হবে না বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। আমরা এই নিয়েই সরাসরি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির যে কথা হয়েছে বুধবার, প্রায় ঘন্টাখানেক ফোনালাপ হয়েছে দুজনের মধ্যে, ঠিক কি ফোনালাপে উঠে এসেছে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথম কথা হচ্ছে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের যে ঝগড়া বিতর্ক এবং একটা অশোভন অবস্থার মধ্যে হোয়াইট হাউসে মিটিং ভেস্তে গিয়েছিল, তারপরে এই প্রথম সরাসরি জেলেনস্কি ট্রাম্প ফোনালাপ। 1 ঘন্টা ধরে এই ফোনালাপ চলে। যতটা জানা যাচ্ছে যে এই ফোনালাপে বেশিরভাগ সময়টাই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এবং জেলেনস্কি শুনেছেন, হ্যাঁ হ্যাঁ করেছেন, হুহা করেছেন, দু একটা বাক্য বলেছেন, এরকমই শোনা যাচ্ছে। এই ফোনালাপের প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে জানান যে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার কীরকম কি আলোচনা হয়েছে, কি বিষয়ে একমত হয়েছে, কি বিষয়ে একমত হওয়া যায়নি। এই কথা জানাবার পরে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে জানান যে রাশিয়া এই সীমিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি, যে যুদ্ধে কেউই অপর দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো বা শক্তি কেন্দ্রগুলোর ওপরে হামলা চালাবে না। এইটুকুতে এখনো পর্যন্ত রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন রাজি হয়েছেন। এরপরে সঙ্গে সঙ্গে জেলেনস্কি বলেন যে আপনারা যে কথা বলছেন তাতে আমি রাজি, এবং ইউক্রেন এই চুক্তির শর্ত মানবে। এই যে বোঝাপড়া বলুন, চুক্তি বলুন, যাই চুক্তি তো কিছু হয়নি, বোঝাপড়া হয়েছে একটা। সেই বোঝাপড়া অবশ্য চিরকালের জন্য নয়, 1 মাসের জন্য। 1 মাস রাশিয়া এবং ইউক্রেন পরস্পরের শক্তি কেন্দ্রগুলোর উপরে আঘাত হানবে না। এই জিনিসটাই জেলেনস্কি ফর্মালি, আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়ার ফলে এখন বলা যেতে পারে যে এটা একটা চুক্তির একেবারে দোরগোড়ায় এসে দাঁড়ালো। এবং ইউরোপের ভূখণ্ডে যে বিপুল যুদ্ধ চলছিল, যার সবথেকে খারাপ যুদ্ধটা গত 3 বছর ধরে চলেছে, সেই যুদ্ধে অন্তত কিছুটা হলেও পজিটিভ দিকে অগ্রসর হওয়ার একটা ইঙ্গিত বা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে ট্রাম্প আসলে ঠিক কী চাইছেন। কেননা ট্রাম্প এর আগে বলেছিলেন যে ইউক্রেনকে যে টাকা পয়সা, যুদ্ধের সরঞ্জাম, অস্ত্রশস্ত্র, বোমা বন্দুক, গুলি এইসব আমরা দিয়েছি, সেটা আমরা ফেরত চাই। কিভাবে ফেরত চাইবে? টাকা তো দেওয়ার ক্ষমতা নেই ইউক্রেনের, তাহলে ইউক্রেনের যে বিরল খনিজ সম্পদ আছে, সেই খনিজ সম্পদ আমেরিকাকে দিক ইউক্রেন, বা তার একটা বড় অংশ দিক, এবং এইভাবে আমেরিকার ঋণ ইউক্রেন শোধ করুক। এই জিনিসটা নিয়ে কিছুটা আলোচনা এবং কিছুটা ইউক্রেনের অরাজি হওয়া, ট্রাম্পের চাপ সৃষ্টি করা, এইগুলো চলতে থাকে। এইবারে যখন বিদ্যুৎ কেন্দ্রগুলোর কথা সামনে এলো, তখন ট্রাম্প কিন্তু একটা নতুন চাল চেলেছেন। এই চালটি কিন্তু মনে রাখার মতো, মানে বিবেচনার মধ্যে রাখার মতো, যে কোন দিকে যায় পরিস্থিতি। ট্রাম্প কি বলেছেন যে আপনাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, মনে রাখতে হবে যে ইউক্রেনে বড় বড় পরমাণু চালিত বিদ্যুৎ কেন্দ্র আছে। তার মধ্যে একটা, যেটা সবথেকে বড় বলে বলা হয়, সেটার নাম জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্র।
এটা এই মুহূর্তে রাশিয়ান কন্ট্রোলে চলে গেছে, অর্থাৎ রাশিয়ান সেনাবাহিনী সেই জায়গাটা দখল করে নিয়েছে। এছাড়াও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ছাড়া প্রচলিত শক্তি উৎপাদন কেন্দ্র, অর্থাৎ কয়লা, পেট্রোল ইত্যাদি জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইউক্রেনে রয়েছে। এগুলো রয়েছে অনেকগুলোই সোভিয়েত আমল থেকে, যখন সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল ইউক্রেন। এখন পরমাণু শক্তি কেন্দ্র সহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর উপরে আক্রমণটাকে ঠেকাবার জন্য ট্রাম্পের প্রস্তাবটা কি? ট্রাম্প বলছেন যে আপনাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপরে যদি মার্কিন মালিকানা প্রতিষ্ঠিত হয়, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলছেন যে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর ওপরে যদি মার্কিন মালিকানা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ইউক্রেন সেগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছেড়ে দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলোর পাহারাদার হয়ে যাবে এবং মালিক হয়ে যাবে। তাহলে তখন তার ওপরে রাশিয়া হামলা চালাবার আগে 5 বার ভাববে, এবং এইভাবেই ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে রক্ষা করা সম্ভব। তাহলে বুঝে দেখুন, আগে ছিল বিরল ধাতু চাই ট্রাম্পের চাহিদা, এবারে এলো বিরল ধাতু, সেটা প্রত্যাহার করা হয়নি। তার সঙ্গে বলা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে রক্ষা করার গ্যারান্টি একটাই, সেটা হচ্ছে ইউক্রেন যদি ওই বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ, মালিকানা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছেড়ে দেয়। এটা একেবারে মানে বিরাট বড় একটা চাল বলা যেতে পারে, এবং চাপের মুখে, ইউক্রেন যেরকম চাপের মুখে আছে, তাতে মার্কিন সহযোগিতা ছাড়া আর 3 সপ্তাহ সে রক্ষা করতে পারবে ইউক্রেনকে বলে মনে হয় না। কুর্স্ক অঞ্চলে বিরাট বড় ডিভিশন ইউক্রেনের সেনাবাহিনী, তাদেরকে 4 দিক থেকে ঘিরে রয়েছে রাশিয়া, এবং যে কোনো মুহূর্তে শেষ অপারেশন করলে সেই মস্ত বড় সেনাবাহিনী ইউক্রেনের সেটা একদম স্ম্যাশড হয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে চাপ সৃষ্টি করে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের দখলে বা নিজেদের মালিকানায় নিতে পারে, তাহলে জেলেনস্কিকে বোঝানো হচ্ছে তাহলে এগুলোর ওপরে রাশিয়ান হামলা হবার সম্ভাবনা অনেক কমে যাবে। এর অর্থ হচ্ছে ইউক্রেনের একটা বড় অংশ বা একটা অংশ, ভৌগোলিক অংশ এবং সম্পত্তি, প্রপার্টিগত অংশ, সেটার মালিকানা ট্রাম্পের হাতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে। এটাই হচ্ছে এই এখন পর্যন্ত চলকে বেরিয়ে আসা আসল খবর, যে ট্রাম্প কেন এত উৎসাহী হয়ে পড়ছেন এই শান্তি চুক্তি করার ব্যাপারে। এখন জেলেনস্কির তরফে এই রকম কোনো কথা দেওয়া হয়নি, যতটুকু আমরা জানতে পারছি, যে জাপোরিজিয়া সহ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং প্রচলিত শক্তি কেন্দ্রগুলোর মালিকানা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতো কোনো কথা দেওয়া হয়নি। কিন্তু 1 মাসের জন্য এই সীমিত যুদ্ধবিরতি এটাকে বলা হচ্ছে, বা আংশিক পার্শিয়াল সিজফায়ার বলা হচ্ছে, আংশিক যুদ্ধবিরতি হতে চলেছে। এবং সেই যুদ্ধবিরতি যেদিন থেকে লাগু হবে, এখনও লাগু হয়নি, যেদিন থেকে লাগু হবে তার পরবর্তী 30 দিনের জন্য এটা থাকবে। অনেকে আশা করেন, বিশেষ করে শান্তিকামীরা আশা করেন, এবারে ধাপে ধাপে এগিয়ে পূর্ণ যুদ্ধবিরতির দিকে যেতে হবে। কিন্তু রাশিয়ার যে নানান শর্ত এবং ইউক্রেনের বর্তমান যে সরকার বলুন বা যারা ক্ষমতায় আছে, জেলেনস্কি ইত্যাদি, তাদের যে নানা শর্ত, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাখির চোখ হচ্ছে ইউক্রেনের বিরল ধাতু, পরমাণু শক্তি কেন্দ্র, প্রাকৃতিক সম্পদ ইত্যাদির দিকে, এই 3 দিকের জিনিসটাকে এক জায়গায় মেলাবে কে, সেই প্রশ্নটাই আজকে বড় হয়ে দেখা দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।